আজকে দেখেন তিস্তা প্রকল্প নিয়ে এখন ইন্ডিয়া এবং চায়নার ভিতরে মানে কে তিস্তা প্রকল্পে, আরে ভাই তিস্তার পানি তোমরা আটকে দিয়েছো, তিস্তা আবার প্রকল্প করতে তুমি কেন আসতে চাচ্ছ, কেন আসবে তুমি? তার কারণ কি? তার কারণ এরা এখন বাংলাদেশকে ভাবছে তাদের একটা অঙ্গরাজ্য। কারণ আমরা দল করি কার? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। সেই দলের আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য এইটা সম্বন্ধে আমাদের সবাইকে ধারণা থাকতে হবে। আজকে যে প্রজন্ম যারা আন্দোলন করছে কিংবা যারা আসছে নতুন প্রজন্ম, তারা কিন্তু কেউ কিন্তু এইসব কিছুই জানে না। তার 19 দফা কর্মসূচি, প্রতিটি সেক্টরে তিনি কীভাবে অবদান রেখেছেন, কীভাবে 3.5 বছরের মধ্যে একটা জাতিকে আত্মনির্ভরশীল জাতি হিসেবে পরিচিত করিয়েছেন, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। কোনো কেউ এত দূরদৃষ্টি সম্পন্ন, কারণ চিন্তা করেন আমরা 43তম শাহাদাত বার্ষিকী পালন করলাম এবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। সেখানে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া 43 বছরে কেন অবৈধ বৈধ সরকার তার কোনো সেক্টরে কোনো হাত দিতে পারে নাই। প্রতিটি সেক্টরকে তারা এখন দামি মনে করছেন। এখানে একটা বিষয় বড় কথা বলছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি, সেটা তাকে অনেক রকম তাকে বিদ্রূপ করা হয়েছিল। তাকে বলা হয়েছিল খাল কেটে কুমির আনা হচ্ছে, অথচ দেখেন এই খাল আজকে যে মৎস্যজীবী মানে মৎস্যের যে মানে উৎপাদনের যে এখানে খালের যে কত প্রয়োজন, নদীর যে কত প্রয়োজন, এগুলো কিন্তু আজকে একটা বিরাট একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ আজকে আমরা কোথায় আছি? ইট পাথর কাঠের উপর দাঁড়িয়ে আছি। আজকে পরিবেশ আমাদের শেষ, আমাদের জৈব বিচিত্র যে বৈচিত্র্য, যারা যে মাছ বলেন, যে সমস্ত এই সমস্ত জলজ জিনিসপত্র সব কিন্তু আমাদের কিন্তু আজকে ধ্বংসের পথে। আজকে আমরা দেখতে পাচ্ছি, এই আমি পরশু দিন না 3-4-5 দিন আগে আমি দেখলাম প্রথম আলোর একটা প্রথম পেজে কিছু ছবি। সেই ছবিটা হলো কি, খুলনা এবং বাগেরহাট ওই সাইডে, সেখানে সুন্দরবনের সামনে সবাই রিসোর্ট তৈরি করছে। অর্থাৎ আমি আওয়ামী লীগের এমপি হয়েছি, কাজে আমার এখন একটা কর্তব্য, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য জায়গা দখল করা, জায়গা দখল করে পরিবেশ ধ্বংস করে, গাছ জীব বৈচিত্র্য সবকে ধ্বংস করে আমি সেখানে আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি কিছু তৈরি করে যাব, এবং যেটা আমাকে আয় দেবে, টাকা দেবে, সম্পদ দেবে। আপনারা অতি সম্প্রতি দেখেছেন বেনজির এবং আজিজ সাহেবের কাহিনী, আপনারা দেখেছেন আমিরুল ইসলাম সংসদ সদস্য যিনি খুন হয়েছেন। বেনজির এবং এই যে আপনার আজিজ, তারা কেন মৃত্যুবরণ, কেন তাদের এখন পর্যন্ত বিচার হয় নাই? কারণ তারা হলো রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করেছে, এবং এটা সরকারি সাহায্যে। সরকার সেই জন্য আমরা যখন বিদেশ যাই, বিশ্বাস করবেন না, আমি যখন প্রতিবার আমাকে 1.5 ঘন্টা মধ্যে আটকায় বসিয়ে রাখি। প্রতিবার, আমি তো বছরে একবারই বের হই, সেখানে প্রতিবার আমাকে 1.5 ঘন্টা, ঠিক লাস্ট মুহূর্তে হয়তো আমি বিমানে ওঠার ক্লিয়ার, সেখানে আমরা কিন্তু ক্রিমিনাল। এই আলাল সাহেব বলেন, এই সফু বলেন, এখানে যারা আছেন আপনারা, যারা এখানে এর মধ্যে অনেকেই কিন্তু ক্রিমিনাল। আপনারা কীরকম ক্রিমিনাল? সরকারের চোখে ক্রিমিনাল। আপনারা বিস্ফোরক দ্রব্যের জন্য ক্রিমিনাল, আমরা মানুষ হত্যার জন্য ক্রিমিনাল। অথচ দেখেন আজকে দেখলাম খবর কাগজ খুলতে যে চোখে পড়ল, 87% তোমার শেয়ার বাজারা তাদের নতুন বাজেটের প্রথম ধাক্কায় তারা একদম কুপোকাত। এবং এই যে শেয়ার বাজার যে ধ্বংস আরেকবার করেছিল, আপনাদের মনে আছে, অনেকে সুইসাইড করেছে, অনেকে আমাদের মৃত্যুবরণ করেছে। মানুষের সম্পদ লুটে এরা এগুলো করছে। লুটেরা একটা সরকার যে বাজেটটা দিয়েছে, ঋণ নির্ভর, কর নির্ভর একটা বাজেট দিয়েছে। এখানে একটা সুন্দর হেডলাইন পড়লাম এই প্রথম লাইনে, বাজেট সরকারের আয় বাড়ে, ঋণ করের বোঝা বাড়ে, মানুষের চাপ বাড়ে। বুঝছেন? মানুষের উপর চাপ বাড়ে। এই যে কর, সমস্ত কিছু দিচ্ছে সাধারণ মানুষের উপর থেকে কর দিয়ে নিয়ে যাচ্ছে। তো আমাদের এই যে মৎস্য বিভাগে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে অবদান, এ কিন্তু আমাদেরকে সবাইকে, সত্যি কথা বলতে কি, আমি মৎস্যজীবী দলকে অনুরোধ করব, আপনারা এইভাবে না করে একটা সারাদিন ব্যাপী সেমিনার করেন, যেখানে এই রকম ব্যক্তিত্ব যারা আছেন, যারা গবেষণা করছেন, তারা যেন সেটাকে নিয়ে সুন্দরভাবে বলতে পারেন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান, আমাদের জনাব তারেক রহমানের অবদান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এগুলোকে তুলে ধরা। তার কারণ একটা অবৈধ সরকার
এই 15 বছর ধরে একই গাউনি গাচ্ছে গাচ্ছে গাচ্ছে, যে গাউনি মানুষ কিন্তু এখন আর শুনতে চায় না। মানুষ যত গোয়েবেলেসে কায়দে আপনি মিথ্যা বলেন না কেন, সেগুলো কিন্তু কেউ শুনতে চায় না। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান খাল কেটে নদী খনন করে ফারাক্কা চুক্তি ইয়ে করে, আজকে দেখেন তিস্তা প্রকল্প নিয়ে এখন ইন্ডিয়া এবং চায়নার ভিতরে মানে কে তিস্তা প্রকল্পে, আরে ভাই তিস্তার পানি তোমরা আটকে দিয়েছো, তিস্তা আবার প্রকল্প করতে তুমি কেন আসতে চাচ্ছ, কেন আসবে তুমি? তার কারণ কি? তার কারণ এরা এখন বাংলাদেশকে ভাবছে তাদের একটা অঙ্গরাজ্য। আজকেও তো মারা গেছে আমাদের সীমান্তে, সীমান্তে মারা গেলে কথা বলে না, কি ব্যাপার? ওবায়দুল কাদের কি বলবে? বিএনপির কথা বলবে। ফরেন মিনিস্টার কি তথ্যমন্ত্রী না, তো এখন বলতে পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী কি বলবে? বিএনপির কথা, বিএনপি এই করছে, বিএনপি ওই করছে, বিএনপি সেই করে। আরে ভাই তোমরা যে তাই হবে, 15 বছর ধরে তোমরা কি করছো? তোমাদের একই কথা, একই তোমাদের দিনকে দিন বয়ে চলছে, একই কথা বলছে, একই গাউনি। আপনারা দেখবেন অতদিনের মধ্যে মূল্যস্ফীতি কমবে, তথ্যমন্ত্রী করছে আর বলছে যে সমস্ত মানুষের অধিকার, মানসিক সমস্ত রকম অধিকার, গণতান্ত্রিক অধিকার, সমস্ত ভোট দেওয়ার অধিকার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে আজকে খুন খারাপি করে তারা এইভাবে আজকে দেশকে চলছে তাদের গদিটাকে রাখার জন্য। আজকে শুধু 3জন 4জনের না, এরকম হাজার হাজার বেনজির, হাজার হাজার আমাদের আজিজ, হাজার হাজার আমির ছন্ন ব্যবসায়ী। আজকে তো দেখলাম ঝিনাইদহে এখন অনেক এমপি সাহেব, অনেক আওয়ামী লীগ নেতারা দৌড়াদৌড়ি করছে, তাদের নামগুলো যেন না আসে। আমি আওয়ামী লীগের এমপি, আমার দায়িত্ব, আমার ব্যাপার এই জমি দখল করা, এই মাটি দখল করা। বাংলাদেশের কোনো জায়গায়, এবং এবার যে বাজেটটা দিয়েছে সম্পূর্ণভাবে লুটেরা বাজেট, এই লুটেরা বাজেটকে নিয়ে তারা আরও বেশি লুট করে জনগণকে শেষ করে তারা এই বাংলাদেশ থেকে হয়তো এক সময় যেতে বাধ্য হবে যদি জনবিস্ফোরণ ঘটাতে পারে। কারণ মানুষের তো পিঠ একদম মাথা নুয়ে গেছে, মানুষ কথা বলতে পারছে না, ভয়ে কথা বলছে না। যেখানে রক্ষকরা ভক্ষক হয় সেখানে কিভাবে কথা বলবে বলেন? আজকে আমার লজ্জা লাগে, সেনাবাহিনী নিজেদের তো উচিত তাদের যে নৈতিকতা, তাদের যে সততা, যে আদর্শে তারা যে বাংলাদেশের যে সেনাবাহিনীতে তারা এসেছেন, সেই তাদের উচিত প্রতিবাদ করা, এদেরকে শাস্তি দিতে হবে, এদেরকে গ্রেপ্তার করতে হবে। এরা কিন্তু না, তারা কেউ কথা বলবে না, কথা বলবে না। তারা ওই এক বিবেকের সঙ্গে সুর মিলাচ্ছে। কিছু কিছু বুদ্ধিজীবী আছে যারা ওই একই কথা বলে চলছে, একই গাউনি গেয়ে চলছে। কিছু কিছু লজ্জাও লাগে না এদেরকে, আমাদের মনে হয় তাদের 2 কান কাটা। আর ওবায়দুল হক তো এখন ওবায়দুল সরকার না কি নাম, কাদের, এ তো কাউয়ের মতো কাকা 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 করছে করছে করছে। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি।
চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি।